সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো সবাইকে আন্তরিক স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ইসাক স্যারের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যা দেখতে যাচ্ছি। অষ্টম অধ্যায় হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি অধ্যায়ের এই চ বিভাগের এখানে যে কাজগুলো দিয়েছে একটু লক্ষ্য করো। চ বিভাগে এখানে যে কাজগুলো দিয়েছে, এই কাজগুলো বলতে এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে। টোটাল 51টা গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে। তো আমরা আজকে চেষ্টা করব সবগুলো গাণিতিক সমস্যার সমাধান এই লেকচারের মধ্যে করে ফেলতে। তো সময় নষ্ট না করে আমরা গাণিতিক সমস্যাগুলো শুরু করে দিই। আমরা চেষ্টা করব ধাপে ধাপে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে এরকম বিভিন্ন রাইটার ভিত্তিক বইয়ের গাণিতিক সমস্যাগুলো দিয়ে দিতে। বিভিন্ন রাইটারের যেই অধ্যায় ভিত্তিক থাকবে, যেমন মনে করো এটা ইসাক স্যারের বইয়ের অষ্টম অধ্যায়, আমি ইসাক স্যার বইয়ের অষ্টম অধ্যায়ের 6 বিভাগ দিচ্ছি, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগগুলো কমপ্লিট করে দিব। এরপরে ইসাক স্যার কমপ্লিট হলে তোমাদেরকে তপন স্যার, তারপরে মনে করো যে প্রামাণিক স্যার, অন্যান্য স্যারদের বইয়ের গাণিতিক সমস্যাগুলো এক এক করে আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রথমে নিজের একবার চেষ্টা করবে গাণিতিক সমস্যাগুলো নিজের একবার চেষ্টা করে যখন দেখবা যে কোনো জায়গায় আটকে গেছো, তখনই এই সমাধানের দিকে তাকাবা, তখনই এই সমাধান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবা। কারণ পুরোটাই যদি তুমি সমাধান থেকে করে ফেলো, সেক্ষেত্রে তুমি নতুন করে কোনো প্রবলেম ডিল করতেছো না। তোমাকে প্রবলেম ডিল করতে জানতে হবে। তুমি যত বেশি করে প্রবলেম ডিল করবা, তত বেশি তুমি নিজে প্রশ্ন সলভ করতে পারদর্শী হবা। তো এই জন্য নিজের পারদর্শিতা বাড়ানোর জন্য, নিজে প্রবলেম যাতে সলভ করতে পারি, সেই ক্ষমতা অর্জন করার জন্য আমাদেরকে প্রথমে একবার নিজে চেষ্টা করে দেখতে হবে। তারপরে না পারলে আমরা সমাধানের দিকে তাকাবো। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে 1 নং কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে 125 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে দৈর্ঘ্যে 0.04 মিটার প্রসারিত করতে কী পরিমাণে বল দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করতে হবে। তো আমরা এটাকে খুব শর্টকাটে করে ফেলবো। মনে করি এটা হচ্ছে একটা স্প্রিং। তো এই স্প্রিংকে দৈর্ঘ্যে 0.04 মিটার, x = 0.04 মিটার প্রসারিত করা হয়েছে। ঠিক আছে। আর স্প্রিংটার যে বল ধ্রুবক, সেই বল ধ্রুবকের ভ্যালু দিয়ে দিছে k = 125 নিউটন পার মিটার। তো আমাকে জিজ্ঞেস করেছে এই স্প্রিংটাকে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে যেই বলটা প্রয়োজন হবে, সেই বলের পরিমাণ কত। তো আমরা জানি স্প্রিং বল F Fs = -kx। তো মাইনাসের জায়গায় মাইনাস, কে এর পরিবর্তে কে এর ভ্যালু 125 নিউটন পার মিটার ইন্টু এক্সের ভ্যালু 0.04 মিটার। মিটার পার মিটার কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের কাছে থাকতেছে 125 ইন্টু 0.04, তাহলে চলে আসছে 5 নিউটন। এটা আমরা পেয়ে গেলাম স্প্রিং বল হচ্ছে -5 নিউটন। এখানে মাইনাসটা কী জন্যে? মাইনাসটা এই জন্যে যে স্প্রিংয়ের সরণটা যেদিকে হচ্ছে, এক্সের মানটা যেদিকে যাচ্ছে, স্প্রিং বলটা তার বিপরীতে ক্রিয়া করে। স্প্রিং ফোর্স এবং সরণ দুটি পরস্পর বিপরীত দিকে হওয়ায় আমরা যদি স্প্রিং বলটাকে পজিটিভ, স্প্রিংয়ের সরণটাকে যদি পজিটিভ বলি, তাহলে স্প্রিং বলটাকে বলতে হবে নেগেটিভ। ঠিক আছে। তো এই জন্য সরণ যদি ধনাত্মক হয়, স্প্রিং বলটা হবে ঋণাত্মক। দেখো আমরা সরণটাকে ধনাত্মক ধরে নিছি, এই জন্য আমাদের স্প্রিং বলটা আসছে ঋণাত্মক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা 2 নং কোশ্চেনে যাই। 2 নং কোশ্চেনে কী বলেছে? 2 নং কোশ্চেনে বলেছে কোনো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার বিস্তার 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ 6.24 ms−1 হলে কণাটির পর্যায়কাল কত। তো আমরা জানি সরল ছন্দিত কোনো একটা বস্তু, এই মনে করে একটা সরল ছন্দিত কোনো একটা বস্তুর যে কোনো সময় বেগ নির্ণয় করতে বললে, মনে করো সরল ছন্দিত বস্তুটা কখনো, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, এদিকে হচ্ছে সর্বনিম্ন বিস্তার। ওকে, সরি, এটাও সর্বোচ্চ বিস্তার, এটাও সর্বোচ্চ বিস্তার, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। সাম্যাবস্থান থেকে ডান দিকে গেলে ধনাত্মক বিস্তার, বাম দিকে গেলে ঋণাত্মক বিস্তার। ওকে, তো এখান থেকে বস্তুটা মনে করো ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসবে, তখন এই জায়গায় বস্তুটার বেগ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে v = ω × √a² - x²। ঠিক আছে। ওকে, তো আমাদেরকে বলছে এখানে দেখো সর্বোচ্চ বেগ হচ্ছে 6.24, অর্থাৎ আমাদেরকে v ম্যাক্সের ভ্যালু বলে দিছে 6.24 মিটার পার সেকেন্ড। এবার একটু বুদ্ধি করে তোমরা বলো যে ভি ম্যাক্সের ভ্যালু এই সূত্র থেকে কত আসবে। এই সূত্র থেকে ভি ম্যাক্স তখনই হবে এক্স যখন 0, তখন ভি হবে ম্যাক্সিমাম। তো এখানে দেখা যাচ্ছে ভি এর সূত্র হচ্ছে ভি = ω √a² - x²। তো এখানে এই এক্সের ভ্যালুটা যখন সর্বনিম্ন হবে, তখন আমাদের বেগের ভ্যালুটা সর্বোচ্চ হবে। এক্সের ভ্যালু যদি সর্বনিম্ন হয়, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 0 হয়, তখন ভি হবে ম্যাক্সিমাম। তাহলে ভি এর সূত্র হচ্ছে তখন ω
ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাই দিব 0 স্কোয়ার। তখন আমরা পাচ্ছি ওমেগা রুট এ স্কোয়ার সমান সমান ওমেগা এ। এই হচ্ছে আমাদের ভি ম্যাক্স। ওকে, এই হচ্ছে আমাদের ভি ম্যাক্সের সূত্র। তো দেখো এখানে আমাদেরকে ভি ম্যাক্সের ভ্যালু বলে দিছে, ভি ম্যাক্সের ভ্যালু বলে দিছে 6.24। আবার ভি ম্যাক্স সমান সমান আমরা জানি ওমেগা এ। তাহলে ওমেগা এ সমান সমান আমরা বলতে পারি 6.24 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ওমেগা চলে আসতেছে কত? ওমেগা চলে আসতেছে 6.24 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই বিস্তার। লক্ষ্য করি বিস্তার কত দেওয়া আছে। বিস্তার বলে দিচ্ছে 3 সেন্টিমিটার। তো বিস্তার যদি 3 সেন্টিমিটার হয়, বিস্তার যদি 3 সেন্টিমিটার হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমি সর্বোচ্চ তাকে টেনে আনছি। এই টেনে আনার সময় এখানে যে সরণটা হয়েছে, এই যে এখানে যে সরণটা হয়েছে, সরণটা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো 3 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে পাওয়া যাবে 0.03 মিটার। ওকে, তাহলে এখানে 0.03 মিটার দিয়ে আমরা ভাগ করে দিলাম। তখন ওমেগা সমান সমান পাওয়া যাবে 6.24 ডিভাইডেড বাই 0.03। 6.24 ভাগ 0.03 208। এখান থেকে মিটার মিটার ক্যান্সেল, তাহলে এখানে এস ইনভার্স 1 থাকবে। তো এটাকে আমরা একবারে রেডিয়ান পার সেকেন্ড বলবো। ঠিক আছে, সাথে একটা রেডিয়ান বসাই দিব। তাহলে আমরা ওমেগার ভ্যালু আমরা সূত্র জানি, টি সমান সমান হচ্ছে, ওমেগার জন্য সূত্র জানি আমরা, টি সমান সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে আমরা এখান থেকে 2 পাই ডিভাইডেড বাই ওমেগার পরিবর্তে বসাই দিতে পারি। ওমেগার ভ্যালু হচ্ছে, একটু আগে পেয়েছি আমরা 208 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি, এটাকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 0.3020। টি সমান সমান 0.3020 এখানে একটা 0 আছে ফার্স্টে, তাহলে 0.03020 সেকেন্ড। এস ইনভার্স 1 নিচে থেকে উপরে উঠে গেলে এস হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 2 নং কোশ্চেনের অ্যান্সার। পর্যায়কাল কত? অতএব পর্যায়কাল হচ্ছে 0.0302 সেকেন্ড। ওকে, একটি হালকা স্প্রিংয়ের এক প্রান্তে 0.1 কিলোগ্রাম ভরের একটি ক্ষুদ্র বস্তু যুক্ত করে একটি দৃঢ় বস্তুতে অপর প্রান্তটি বেঁধে তাকে ঝুলানো হলো। এতে স্প্রিংয়ের দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পেল। যদি ক্ষুদ্র বস্তুটিকে নিচের দিকে একটু টেনে ছেড়ে দেওয়া হয়, তবে তার উলম্ব কম্পনের পর্যায়কাল কত হবে? স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। ওকে, তাহলে দেখো স্প্রিং ধ্রুবক নির্ণয় করার জন্য প্রথমে আমরা স্প্রিং ধ্রুবক নির্ণয় করি। আমরা ধরে নিলাম আমাদের স্প্রিং ধ্রুবক যেটা, সেটা হচ্ছে কে। জানি তো স্প্রিং ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে দেখো প্রথমবার যখন আমরা স্প্রিংটাকে এভাবে ঝুলায় রাখছিলাম, স্প্রিংটাকে যখন এভাবে ঝুলায় রাখা হয়েছিল, তখন এইখানে 0.1 কিলোগ্রাম ভরের 0.1 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে যুক্ত করার ফলে স্প্রিংটা একটুখানি নিচের দিকে নেমে গেছে। স্প্রিংটা কতটুকু নিচের দিকে নেমে গেছে বলছে স্প্রিংটা 0.02 মিটার নিচের দিকে নেমে গেছে। তাহলে এখানে সরণ আমরা বলবো স্প্রিংয়ের সরণ হচ্ছে 0.02 মিটার। এই যে ভরটা ঝুলে দেওয়ার ফলে স্প্রিংটা একটু দৈর্ঘ্যে বেড়ে গেছে। এই যে স্প্রিংটা এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তো স্প্রিংটা যখন এই জায়গায় চলে আসছে তখন কতটুকু সরণ হলো স্প্রিংয়ের? 0.02 মিটার। ওকে, তাহলে এখানে আমরা জিজ্ঞেস করছি স্প্রিং ধ্রুবক কত। তো দেখো এখানে এই যে বস্তুটার ভর আছে এম, এই এম এর কারণে নিচের দিকে একটা বল কাজ করতেছে, ওজন বল, সেটা হচ্ছে mg। স্প্রিংয়ের উপর যখন আমি বল প্রয়োগ করব, তখনই সাথে সাথে স্প্রিংয়ের ভিতরে, স্প্রিংয়ের অভ্যন্তরে একটা স্প্রিং বল তৈরি হবে। তাহলে দেখো আমি নিজে থেকে এখানে কোনো বল প্রয়োগ করিনি, আমি নিজে থেকে বল প্রয়োগ না করি ইনডিরেক্টলি একটা বস্তুকে ঝুলিয়ে দিয়ে স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করাইছি। তাহলে আমি যদি বল প্রয়োগ করতাম, আমার প্রযুক্ত বল মানে আমার এক্সটার্নাল ফোর্স সমান সমান স্প্রিং ফোর্স হইতো। কিন্তু আমি বল প্রয়োগ না করে বস্তুর মাধ্যমে যেহেতু বল প্রয়োগ করাইছি, এজন্য এখানে এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করতেছে ডাব্লিউ। এটাই এখন আমাদের এক্সটার্নাল ফোর্স। আমরা জানি স্প্রিং ফোর্স অলওয়েজ এক্সটার্নাল ফোর্সের সমান হয় এবং বিপরীতমুখী থাকে। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স যেদিকে, স্প্রিং ফোর্স তার বিপরীত দিকে। তাহলে এখানে এক্সটার্নাল ফোর্সের জন্য আমরা কি লিখতে পারি? এক্সটার্নাল ফোর্সের জন্য আমরা লিখতে পারি -mg। ঠিক আছে, আর সাথে এখানে থাকবে এই যে এ পর্যন্ত আমরা সরণ ঘটাইছি, তাই তো, এ পর্যন্ত সরণ ঘটাইছি। আচ্ছা, সরণটা পরে, তাহলে এফ এর সমান আমরা পাইছি mg। মাইনাসটা সরাই দিই, মাইনাসটা সরাই দিব এই যুক্তিতে যে আমরা শুধু এখানে বলের মানটা নিয়ে কাজ করতেছি। এবার আমরা আবার বলতে পারি যে স্প্রিং ফোর্স সমান সমান হচ্ছে -k পাচ্ছি, যে স্প্রিং ফোর্সের জন্য পাওয়া গেছে mg ইকুয়ালস -kx। তাহলে এখান থেকে কে ভ্যালু বের করে ফেলতে পারবো। সরি, এখানে মাইনাসটা আমি বাদ দিয়েছিলাম, কেন মাইনাসটা থাকবে, মাইনাসটা থাকবে। তাহলে এখানে স্প্রিং বলের জন্য আসবে -mg আর এখানে আছে -kx, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে কে সমান সমান আসছে mg ডিভাইডেড বাই x। ঠিক আছে, এম এর ভ্যালু এখানে দেওয়া আছে কত আমরা দেখতে পাচ্ছি। এখানে এম এর ভ্যালু দেওয়া আছে 0.1, জি এর ভ্যালু 9.8, এক্স এর ভ্যালু হচ্ছে 0.02। আমরা এখানে যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি 49। তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে 49 নিউটন পার মিটার। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে স্প্রিংটির পর্যায়কাল নির্ণয় করো।
উলম্ব কম্পনের পর্যায়কাল কত হবে? যদি ক্ষুদ্র বস্তুটিকে নিচের দিকে একটু টেনে ছেড়ে দেওয়া হয়, যদি ক্ষুদ্র বস্তুটিকে নিচের দিকে একটু টেনে ছেড়ে দেওয়া হয় তবে তার উলম্ব কম্পনের, মনে করো এখান থেকে এই অবস্থা থেকে আমরা যদি স্প্রিংটাকে একটু টেনে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা এরকম দুলতে থাকবে, এরকম অনবরত দুলতে থাকবে। তো যখনই দুলতে থাকবে তখন স্প্রিংটা মনে করো এই অবস্থা থেকে আমি তাকে একটু টেনে এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত এনে তাকে যদি ছেড়ে দিই সে একবার এখান থেকে এই পর্যন্ত গিয়ে একটু ভিতরে ঢুকবে আবার বের হয়ে এ পর্যন্ত আসবে। মানে এই পয়েন্ট থেকে এখানে যতটুকু আমি টেনে আনছি তাকে ছেড়ে দেওয়ার পরে সে সাম্য অবস্থান থেকে ঠিক ততটুকু ভিতরে চলে যাবে। স্প্রিংটাকে আমি যে জায়গা থেকে টানা শুরু করছি সেটা হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থা থেকে নিচের দিকে যতটুকু টানছি টেনে ছেড়ে দেওয়ার পরে সাম্য অবস্থায় ফেরত গিয়ে আবার সাম্য অবস্থান থেকে ভিতরে ততটুকু ঢুকবে। এইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে নিচের দিকে টানছি এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে সেটা আবার সাম্য অবস্থানে গিয়ে গতি জড়তার কারণে ভিতরের দিকে আরেকটু আরও সমপরিমাণ ঢুকবে। এখানে যতটুকু আসছে, যতটুকু টানছি এদিকে টেনে যতটুকু স্মরণ ঘটেছে ভিতরের দিকেও তার স্মরণ ততটুকু হয়। তো এরকম করে এবার অনবরত দুলতে থাকবে, এখান থেকে ছেড়ে দিছি এই জায়গায় যাবে, উপরে যাবে, উপর থেকে আবার সাম্য অবস্থানে আসবে, নিচে আসবে, আবার এখান থেকে সাম্য অবস্থানে যাবে, উপরে যাবে, এরকম করে অনবরত দুলতে থাকবে। তো যখনই দুলবে তখনই এখানে একটা সরল দোলন গতি লক্ষ্য করা যাবে। এই সরল দোলন গতির জন্য আমরা জানি পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান 2π √ ওভার m ডিভাইডেড বাই কে। ওকে, তাহলে এখান থেকে আমরা 2π এর জায়গায় 2π, √ ওভার জায়গায় √ m এর জায়গায় আমরা বসাই দিতে পারি m এর ভ্যালু হচ্ছে কত দেখতে পাচ্ছি 0.1 ডিভাইডেড বাই কে। আচ্ছা, এখানে কি আমরা কে বের করছি? না, কি বের করিনি, দেখো করছি 14। তাহলে কে এর জায়গায় বসাই দিলাম 14, আর আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি 0.2838। তাহলে আমাদের এখানে সব ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 0.2838 সেকেন্ড। এটাকে আমাদের বইতে এখানে অ্যান্সারে লিখে রাখছে 0.284 সেকেন্ড। তাহলে এখানে আমরা বলতে পারবো 0.28, এই এরটা কারণ এই 3 এর সাথে একটা 1 যুক্ত হয়ে 4 হয়ে গেল, অ্যান্সার পেয়ে গেছি। পর্যায়কালটি সমান 0.2838 সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর কোশ্চেনে। সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ x সমান 20 sin 31t - π/6 বলছে এখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। আমাদেরকে জিজ্ঞেস করছে কণাটার বিস্তার নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো, পর্যায়কাল নির্ণয় করো এবং সর্বোচ্চ বেগ নির্ণয় করো, 4টা জিনিস। তো প্রথমে আমরা সমীকরণটার দিকে একটু তাকাই। আমাদেরকে সমীকরণটা এখানে দিয়েছে x = 20 sin 31t - π/6। ওকে, এই π/6টা হচ্ছে আমার আদি দশা। আচ্ছা, তো এই সমীকরণটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতির আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি, আদর্শ সমীকরণটা কি ছিল মনে আছে আমাদের? আদর্শ সমীকরণটা হচ্ছে x সমান a sin ωt প্লাস ডেল্টা অথবা ফাই থাকবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে অনুরূপ পজিশনের যেই রাশিগুলো থাকবে সেগুলোর মান তাই। মনে করো এ বিস্তার এর জায়গায় এখানে দেখতে পাচ্ছি 20, তার মানে আমাদের বিস্তারের মান হচ্ছে 20 মিটার। ওমেগার জায়গায় আমরা দেখতে পাচ্ছি 31, তার মানে আমাদের ওমেগা অর্থাৎ কৌণিক কম্পাঙ্কের ভ্যালু হচ্ছে 31। টি এর জায়গায় টি এর কোনো ভ্যালু নেই, টি এর উপরে ডিপেন্ড করে এই সমীকরণে এক্স এর মান আসবে, সরণ পাওয়া যাবে। ওকে, π/6, এই π/6টা হচ্ছে আমাদের আদি দশা। আমরা প্রথমেই বলতে পারি আমাদের আদি দশা হচ্ছে এখানে, আদি দশা চাই নেই তাও আমরা আদি দশা এখানে দেখাই দিতে পারি। আদি দশা ডেল্টা অথবা আদি দশাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করছি, তাহলে ফাই সমান π/6। ওকে, মাইনাসের এখানে কোনো কাজ নেই, প্লাস থাকুক, মানে π/6 থেকে সে তার সরণটা যাত্রা শুরু করছে, এই জন্য π/6টা হচ্ছে তার আদি দশা। বিস্তার কথা আমাদের এখানে, বিস্তার এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণে দেওয়া আছে বিস্তার এর জায়গায় 20, তাহলে আমরা বলবো আমাদের বিস্তার হচ্ছে 20 মিটার। ওকে, এরপর বের করতে বলছে আমাদেরকে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক না, জাস্ট কম্পাঙ্ক বের করতে বলছে। তো আমরা কৌণিক কম্পাঙ্ক সমান কী জানি একটু লিখি আগে। কৌণিক কম্পাঙ্ককে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান আমরা জানি 2π ডিভাইডেড বাই টি, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমরা যদি 2πকে আলাদা করি ইন্টু 1/t-কে যদি আলাদা করি তাহলে 1/t মানে আমরা জানি কি কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক f সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই টি। তাহলে 1 ডিভাইডেড বাই টি এর জন্য আমরা কম্পাঙ্ক f বলতে পারি। তাহলে আমরা বলতে পারি কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π ইন্টু রৈখিক কম্পাঙ্ক। এখানে খেয়াল করো f এর জন্য আমরা তাহলে কী পাচ্ছি? f সমান পাচ্ছি 2π ওমেগা ডিভাইডেড বাই 2π। এবার এখানে ওমেগার ভ্যালু কত? আমরা দেখতে পাচ্ছি ওমেগার জায়গায় আছে 31, তাহলে আমাদের ওমেগার ভ্যালু হচ্ছে 31 ডিভাইডেড বাই 2π। এটা ক্যালকুলেট করলে আমাদের
কম্পাঙ্কের মান চলে আসবে। তাহলে এখানে কম্পাঙ্কের মান আসতেছে 4.93। এই যে আমাদের কম্পাঙ্কের জায়গায় দেখো কম্পাঙ্কের অ্যান্সার হচ্ছে 4.93 হার্টজ। আমরা পেয়ে গেছি আমাদের কম্পাঙ্কের ভ্যালু 4.93 হার্টজ। দেন কী চাইছে? পর্যায়কাল চাইছে। তো এখান থেকে তো আমরা পর্যায়কালও বের করে ফেলতে পারবো। আমরা জানি কম্পাঙ্ক f সমান সমান হচ্ছে 1/t, এখান থেকেও বের করতে পারি, অথবা t সমান সমান দুইভাবে বের করতে পারি। খেয়াল করো, পর্যায়কাল t সমান সমান 2π/ω এই সূত্র থেকেও বের করতে পারি, অথবা আমরা একটু আগে দেখেছি f সমান সমান হচ্ছে 1/t, তাহলে এখান থেকে t সমান সমান আসবে 1/f। তো তুমি যদি f এর মানের সাহায্যে বের করতে চাও তাও প্রবলেম নাই, তুমি যদি ওমেগার মানের সাহায্যে বের করতে চাও তাও প্রবলেম নেই, একই জিনিস আসবে। নেক্সট এরপরে বলছে সর্বোচ্চ বেগ নির্ণয় করো। তো বেগের সূত্র আমরা কি জানি? আমরা জানি v max, একটু আগে দেখেছি 2 নং ম্যাথে দেখেছি v max সমান সমান হচ্ছে ওমেগা a। ঠিক আছে, কোথেকে আসছে আমরা 2 নং ম্যাথে এখানে আলোচনা করছি। তো ওমেগার ভ্যালু হচ্ছে 31 ইন্টু এর ভ্যালু হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে এখানে ওমেগার মানের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে মিটারের সাথে রেডিয়ান পার সেকেন্ড গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা একবারে পাচ্ছি 31 দুগুণা 62, আর সাথে একটা শূন্য আছে, শূন্য। আর মিটার আর পার সেকেন্ড মিলে একবারে হয়ে যাবে ms ইনভার্স 1। রেডিয়ানটাকে উজ্জ্বল রাখলেও হবে, সমস্যা নেই। অ্যান্সারটা ভুল আছে, এখানে 620 মিটার পার সেকেন্ড হবে। 4 শেষ, 5-এ যাই। 5-এ বলছে 250 গ্রাম ভরের একটি বস্তু সরল ছন্দিত গতিতে গতিশীল। মধ্য অবস্থান থেকে, মানে সাম্য অবস্থান থেকে বস্তুটি যখন 0.15 মিটার সরণ ঘটে তখন এর উপর ক্রিয়ারত প্রত্যায়নক বলের মান হচ্ছে 0.4 নিউটন। গতির দোলনকাল কত? দোলনকাল মানে আমাদের কাছে কী বের করতে বলছে? টি। তো টি বের করার জন্য আমাদের কাছে কী কী সূত্র আছে? টি বের করার জন্য 5 নংয়ে টি বের করার জন্য আমাদের কাছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে 2π/ω, আর এটা যেহেতু স্প্রিংয়ের, এর জন্য আমরা সরলছন্দিত, আচ্ছা এটা স্প্রিং না সরল দোলক কিছুই বলে নাই, জাস্ট একটা বস্তুর কথা বলছে, সরল দোলনে দোলায়মান আছে। আচ্ছা, এখন ওমেগার জন্য আমরা কি জানি? ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান √ওভার ওমেগা স্কয়ার সমান সমান k/m। তাহলে ওমেগা সমান সমান আমরা জানি √ওভার k/m। এখানে কি মান আছে কিছু? প্রত্যায়নিক বলের মান বলছে 0.4, আর বস্তুটির যখন সরণ এত হয় তখন প্রত্যায়নিক বলের মান এত। তো আমরা জানি প্রত্যায়নকারী বল রিস্টোরিং ফোর্স ইকুয়াল টু -kx। ঠিক আছে না? প্রত্যায়নিক বল Fr ইকুয়াল টু -kx। তাহলে এখান থেকে প্রত্যায়নিক বল সবসময় সরণের বিপরীত দিকে থাকে। আচ্ছা, তো এখানে কে এর মান কত বসাবো? কে এর মানের জন্য আমরা জানি -k পাশে রাখলাম, Fr ডিভাইডেড বাই x। আচ্ছা, Fr এর জন্য আমরা কি বসাবো? প্রত্যায়নিক বল এখানে কত দিছে? 0.4 নিউটন। তাহলে প্রত্যায়নিক বলের জায়গায় দিলাম 0.4 ডিভাইডেড বাই সরণ হয়েছে আমাদের 0.15 মিটার, 0.15 মিটার। আসলে 2.67। আচ্ছা, এখানে এই বলের সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। কেন বলের সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিব? বলটা আমার ওই বাহ্যিক বলের বিপরীতে হয়েছে। মনে করার ব্যাপারটা এরকম, এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের উপর আমি যদি এদিকে বাহ্যিক বল প্রয়োগ করি, এক্সটার্নাল ফোর্স যদি প্রয়োগ করি, এদিকে প্রয়োগ হবে রিস্টোরিং ফোর্স। তাহলে দেখো রিস্টোরিং ফোর্সটা বাহ্যিক বলের বিপরীতে কাজ করতেছে না? তো এই জন্য আমরা বলতে পারি যে রিস্টোরিং ফোর্স সমান সমান মাইনাস বাহ্যিক বল। তাহলে এখানে বাহ্যিক বল আমি কত দিয়েছি? 0.15, এর জন্য আমার রিস্টোরিং ফোর্সটাও নেগেটিভ। তাহলে এখানে রিস্টোরিং ফোর্সটা নেগেটিভ দিয়ে দিলাম, আর নিচে 0.15। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে প্রত্যায়নক বল সমান সমান -kx দেওয়া হয়। এখন -kx এর কারণে তো আমি একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুর সামনে কী থাকবে? মাইনাস। তার মানে আমার যখনই প্রত্যায়নিক বল বলবে তখন সেটাকে আমরা মাইনাস দিয়ে উল্লেখ করবো। -0.4কে আমি যদি 0.15 দিয়ে কাটাকাটি করি, মাইনাস মাইনাস আগেই ক্যান্সেল, কে সমান সমান আসছে কত? 2.67 নিউটন পার মিটার। এখন এখান থেকে ওমেগা বের করার জন্য এম এর ভ্যালু লাগবে। এম এর ভ্যালু আছে? হ্যাঁ, এই যে এত গ্রাম ভরের একটা বস্তুকে আমরা দোলাইতে করতেছি, তাহলে 2π ওমেগার জন্য আমরা জানি ওমেগা সমান সমান হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি √ওভার k/m। তাহলে √ওভার k/m এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আসবে 2π √ওভার m ডিভাইডেড বাই k। তাহলে এখানে 2π এর জায়গায় 2π, √ওভার m এর জায়গায় আসবে 250 গ্রাম মানে 0.25 কিলোগ্রাম, ডিভাইডেড বাই কে এর জায়গায় আসবে 2.67। ব্যাস, এটা ক্যালকুলেট করে ফেলো, তোমার পর্যায়কাল কত হবে তুমি জেনে যাবে। এই যে বলছে 1.92, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1.92 সেকেন্ড। তো
ভিডিওটা এখানে রেকর্ডে প্রবলেম হয়ে গেছে, আমি করে ফেলছি, রেকর্ড হয়নি, আমি বলে দিই এখানে লক্ষ্য করো। 10 নম্বরে বলছে এ ও বি দুটি সরল দোলক, এদের মধ্যে এ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। মানে এ সরল দোলকের দৈর্ঘ্য যদি এল এ হয় এবং বি সরল দোলকের দৈর্ঘ্য যদি এল বি হয়, তাহলে আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী বলে দিছে এল এ হবে এল বি এর দ্বিগুণ। তাহলে এল এ সমান সমান হচ্ছে 2LB। আবার টি বি অর্থাৎ বি সরল দোলকটার পর্যায়কাল বলে দিছে আমাদেরকে 3 সেকেন্ড, জিজ্ঞেস করছে এ সরল দোলকটার পর্যায়কাল কত। ওকে, তো এখান থেকে আমরা কী করছিলাম, আমরা এখান থেকে টি বিকে এই যেখানে দেখি আমরা টি একে টি বি দিয়ে ভাগ করছি বা টি ওয়ানকে টি টু দিয়ে ভাগ করছি। ভাগ করে আমরা ক্যালকুলেশন, আচ্ছা টি ওয়ানের জন্য আমরা সূত্র জানি 2π√L/g, টি টুর জন্য 2π√L/g। তো টি এর জন্য এখানে আসছে এল এ, টি বি এর জন্য এখানে আসছে এল বি। তো কাটাকাটি করতে করতে জি কাটাকাটি করতে করতে এখানে 2 এখানে না, 2 হচ্ছে এই জায়গায় 2LB, এটা হচ্ছে LB। ওকে, এই যে এখানে আমরা দেখতে পাইছিলাম যে এল এ সমান সমান 2LB, তাহলে এখানে যে এল এ ছিল সেই এল এর জায়গায় আমরা বসাই দিছি 2LB। এবার LB ক্যান্সেল, তাহলে উপরে থেকে গেছে শুধু √2। এই যে এই সাইডে আর না তাকায় এই সাইডের দিকে তোমরা একটু তাকাও, এই লাইন থেকে যখন এই লাইনে আসছি তখন কাটাকাটি গিয়ে আমার শুধু এই পাশে আছে √2, LB কাটা চলে গেছে। আমরা এইরকমভাবে কাজ করছি, মনে করি এখানে আছে √2 ইন্টু √LB আর নিচে আছে √LB। LB ক্যান্সেল করে এখানে পাইছি √2, টিবিকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, টিবি ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড বসাই দিয়েছি, পেয়ে গেছি 4.24 সেকেন্ড। আচ্ছা, এবার 11 নম্বর ম্যাথটাতে কী বলছে, 11 নম্বর ম্যাথটাতে বলছে এখানে যদি অভিকর্ষীয় ত্বরণ 9.8 ms/2 হয়। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি যদি অভিকর্ষীয় ত্বরণ 9.8 ms/2 হয় তবে 150 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল ও কম্পাঙ্ক বের কর। এটা তো খুবই সহজ, তুমি টি সমান সমান লিখবা 2π√L/g। এল এর মান বলে দিচ্ছে 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার মানে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে পাবো 1.5 মিটার। জি এর ভ্যালু 9.8 ms/2, জি এর জায়গায় 9.8 ms/2 বসাই দিলে আমরা পর্যায়কাল পেয়ে যাবো। কম্পাঙ্ক বের করবো কেমনে, আমরা জানি এফ হচ্ছে 1/t এর সমান, তাহলে এখানে টি এর মান বসাই দিলে আমরা কম্পাঙ্ক পেয়ে যাবো। এটা খুবই ইজি, এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করলাম না, সামনের দিকে যাই, আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে কী বলছে লক্ষ্য করে, 12 নম্বরে কী বলছে, 12 নম্বরে এখানে বলছে একটি সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, ভূপৃষ্ঠে দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ এদিকে একবার গিয়ে আবার এই পর্যন্ত আসতে তার 2 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ এখান থেকে এদিকে একবার গিয়ে আবার এখানে গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে, যেখান থেকে যাত্রা শুরু সেখানে আবার ফেরত আসতে তার সময় লাগবে 2 সেকেন্ড। দেন কী বলছেন, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে এর ববের ওজন 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে এর ববের ওজন কত পার্সেন্ট হ্রাস পায়, 80%। তাহলে বস্তুটার ওজন পৃথিবীতে ধরি পৃথিবীতে ওজন হচ্ছে ডাব্লিউ, পৃথিবীতে ওজন হচ্ছে ডাব্লিউ। তাহলে চন্দ্রপৃষ্ঠ ওজন কত, সুতরাং চন্দ্রপৃষ্ঠে ওজন হচ্ছে, এটা WM বললো আর এটাকে WE বললো। এখন WM এর ব্যাপারে বলছে প্রশ্ন মতে WM হচ্ছে 80% হ্রাস পেয়েছে, তাহলে প্রশ্ন মতে WM সমান সমান আমরা বলতে পারি WE মাইনাস WE এর 80%। ঠিক আছে না, হ্রাস পেয়ে 80% হয়েছে নাকি 80% হ্রাস পেয়েছে, কোনটা আবার খেয়াল করো, ববের ওজন 80% হ্রাস পেয়েছে, তার মানে কমেই গেছে 80%, এই জন্য 80% বাদ। তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়েট ইন আর্থ মাইনাস ওয়েট ইন আর্থ ইন্টু 80 ডিভাইডেড বাই 100। তো আমরা 100কে 100 দিয়ে ভাগ করলে পাবো 0.8, তার মানে 0.8 এত। তো এখান থেকে এটার বাদ দিলে আমরা পেয়ে যাবো একবারে 0.2 ইন্টু এত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মুনের ওয়েট কত, মুনে কোনো বস্তুর ওয়েট হচ্ছে পৃথিবীর ওয়েটের সাথে 0.2 গুণ দিলেই পেয়ে যাও। তো এটা এই অঙ্ক অনুযায়ী আর কি। তো আমাকে বের করতে বলছে চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত হবে, চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত। ওকে, তো চন্দ্রপৃষ্ঠের দোলনকাল বের করার জন্য চন্দ্রপৃষ্ঠের দোলনকাল যদি, দুঃখিত আবার আমার এখানে ওই ফ্যান ট্যান বন্ধ, তো এই জন্য খুব বেশি গরম হয়ে গেলে অটোমেটিক ভিডিও স্টপ হয়ে যায়। তো দেখো এখানে WM সমান সমান পাওয়া গেছিলো 0.2 WE, অর্থাৎ চাঁদের ওজন সমান সমান পৃথিবীর ওজনের 0.2 গুণ। ঠিক আছে, এখান থেকে আমরা চাঁদের ওজনের জন্য লিখছি চাঁদের অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভর সমান সমান 0.2 ইন্টু
পৃথিবীর ওজনের জন্য লিখছি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভর, ভর ভর কাটাকাটি করে আমরা পাইছি চাঁদের অভিকর্ষজ ত্বরণ সমান সমান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইন্টু 0.2, এখানে একটি ইন্টু চিহ্ন আছে। ওকে, আচ্ছা, এবার পৃথিবীতে যে সরলদৈর্ঘ্যের যে পর্যায়কাল সেটার জন্য আমরা এই সূত্র জানি, চাঁদের সরলদৈর্ঘ্যের যে পর্যায়কাল সেটার জন্য আমরা এই সূত্র জানি। পরের পৃষ্ঠে গিয়ে আমরা কী করলাম, চাঁদের পর্যায়কালকে পৃথিবীর পর্যায়কাল দিয়ে ভাগ করে দিলাম। চাঁদের পর্যায়কালের জন্য চাঁদের সূত্র 2π√L ডিভাইডেড বাই GM, আর পৃথিবীর পর্যায়কালের জন্য 2π√L ডিভাইডেড বাই GE। L একই জায়গায় আছে ক্যান্সেল, 2π একই জায়গায় আছে ক্যান্সেল। এই GM এর উপরে একটা 1 আছে, এই জন্য GM একবারে নিচে নেমে যাবে। এই G এর উপরে একটা 1 আছে, এই জন্য GE একবার উপরে উঠে যাবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করতে করতে TM এর ভ্যালু পেয়ে গেছি 4.47 সেকেন্ড। টিকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি এবং TE এর ভ্যালুটা দেওয়া ছিল প্রশ্নে। আমরা একটু লক্ষ্য করি, আমাদের বলে দিছে যে দোলনকাল ভূপৃষ্ঠে যদি 2 সেকেন্ড হয়, দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড মানে হচ্ছে পৃথিবীতে পর্যায়কাল যেটা সেটাই ভূপৃষ্ঠের দোলনকাল বলে। তো পৃথিবীর পর্যায়কাল বা ভূপৃষ্ঠের দোলনকাল 2 সেকেন্ড, এটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে আমরা বসাই দিলাম, ক্যালকুলেট করে পেয়ে গেছি 4.47 সেকেন্ড। ওকে, তো এবার আমরা যাব আমাদের 13 নং কোয়েশ্চেনে। 13 নং কোয়েশ্চেনে বলছে দুটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত 25:16, অর্থাৎ একটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যকে আমরা ধরলাম L1 আর একটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যকে আমরা ধরলাম L2 সমান এখানে দেওয়া আছে 25:16। আর কি বলছেন, বড় দৈর্ঘ্যের দোলকটির দোলনকাল অর্থাৎ যার দৈর্ঘ্য 25, অর্থাৎ L1 এর দোলনকালের আমরা যদি T1 বলি, T1 এর কথা বলা আছে 2 সেকেন্ড, তাহলে আমাদের ছোট অর্থাৎ যার দৈর্ঘ্য 16 তার দোলনকাল কত হবে? তো এটা খুবই ইজি, আমরা আবার ওই আগের মতো T2 যেহেতু বের করতে বলছে এই জন্য T2কে উপরে রাখবো, T1কে নিচে রাখবো, ভাগ করে দিলে T2-র জন্য পাবো 2π√, কি পাবো L2/G, আর এখানে পাবো 2π√L1/G। তো এখানে আমরা ক্যান্সেল করতে পারি কি 2π G ক্যান্সেল, তাহলে এখানে পাওয়া যাচ্ছে T2/T1 সমান এখানে একবার উপরে থাকবে শুধু √L2 আর এখানে একবার উপরে থাকবে √L1। তো এগুলোকে একবারে একটা রুটির নিচে আনা যায়, লেখা যায় L2/L1। এখানে লক্ষ্য করো, এখান থেকে লেখা যায় L1/L2 হচ্ছে 25/16, তাহলে উল্টায় দিলে L2/L1 কত হবে? L2/L1 হবে 16/25। তাহলে আমরা যেখানে L2/L1 দেখছি সেখানে 16/25 বসাই দিলেই T2 ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে শেষমেশ T2 সমান আসতেছে √16 ডিভাইডেড বাই 25 ইন্টু T1। আচ্ছা, এবার ক্যালকুলেট করার পালা। ক্যালকুলেট করলে আমরা কত পাবো? T1 এর ভ্যালু কত বলছে? বড় দোলকটি দোলনকাল 2 সেকেন্ড, তাহলে T1 এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। তো এই পুরোটা ক্যালকুলেট করে ফেলি, √16 পুরোটা ক্যালকুলেট করে আমরা পেয়ে গেছি 1.6 সেকেন্ড। তাহলে ছোটো দোলকের দোলনকালটাও ছোটো হয়ে গেছে, ছোটো দোলকের দোলনকালটাও কম। তাহলে এই হচ্ছে আমাদের 13 নং কোয়েশ্চেনের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, এবার আমরা 13 নম্বর কমপ্লিট করে ফেলছি। এবার আমরা যাচ্ছি 14 নম্বরে। 14 নম্বর ম্যাথটা একটু দেখি। 14 নম্বর ম্যাথটা বলছে, তো 14 নম্বর ম্যাথে বলছে এখানে যে ভূপৃষ্ঠে ও চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত 81:16 হলে একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ হতে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে দোলনকাল কত হবে? ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিছে, দোলনকাল কত হবে? ওকে, তো দেখো আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে আমরা বললাম GE আর চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণকে আমরা বললাম GM সমান আমরা বলতে পারবো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আর চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অনুপাত 81:16। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি GE ডিভাইডেড বাই GM সমান 81/16। তো এটাকে এভাবে রেখে দিলাম, ঠিক হুবহু এভাবে আমাদের কাজে লাগবে। এবার পর্যায়কালের জন্য কি জানি, পৃথিবীতে পর্যায়কাল হচ্ছে TE আর চাঁদে পর্যায়কাল TM। তো চাঁদের পর্যায়কালকে বললাম TM, পৃথিবীর পর্যায়কালকে বললাম TE সমান এখানে আসবে 2π√L ডিভাইডেড বাই GM আর এখানে আসবে 2π√L ডিভাইডেড বাই GE। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 2π ক্যান্সেল, L ক্যান্সেল, তাহলে উপরে আসছে 1/GM, নিচে আসছে √1/GE। এটাকে এভাবে লেখা যায় √1/GM ইন্টু, এটাকে আলাদা আলাদা চিন্তা করো, এটাকে আলাদা আলাদা এভাবে চিন্তা করতে পারো। প্রথমে ভাগ হিসাবে লিখি ভাগ √1 ডিভাইডেড বাই √GE। আচ্ছা, ভাগটারে যদি গুণ হিসেবে উল্টে দিই তাহলে আসবে, গুণ হিসেবে যদি উল্টে দিই তাহলে আসবে √GE। তো এটাকে আমরা এই এতগুলো লাইন স্কিপ করে সরাসরি এই জায়গায় লিখে ফেলি এইভাবে। তাহলে এখানে এই
আর রুট ওয়ানের সাথে গুণ হয়ে একবারে সব রুটের ভিতরে চলে আসবে √GE ডিভাইডেড বাই √GM TM বাই TE। তো দেখো আগে আমরা GE বাই GM এর ভ্যালু বের করে রাখছিলাম 81/16, তাহলে এখানে বসাই দিলাম √81/16। তো আমরা জানি 81কে রুট করলে পাওয়া যাবে 9 আর 16কে রুট করলে পাওয়া যাবে 4, তো √9/4 ইন্টু চিন্টুটা পরে। এবার পরের লাইনে আমরা টিকে এপাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে পাওয়া যাবে TM সমান সমান, তাহলে পাওয়া যাবে TM সমান সমান √9 ডিভাইডেড বাই 4 ইন্টু TE। আচ্ছা, পরের লাইনে √9 ডিভাইডেড বাই 4 ইন্টু TE। পৃথিবীতে পর্যায়কাল কত বলছেন? আচ্ছা, একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে, সেকেন্ড দোলক কাকে বলে ভালো করে শুনো, যেই সরল দোলকের একটি অর্ধদোলন সম্পূর্ণ করতে 1 সেকেন্ড লাগে তাকে সেকেন্ড দোলক বলে। মনে করো একটা সরল দোলককে আমরা এখান থেকে ছেড়ে দিলে সে এই জায়গা থেকে এই জায়গায় আসতে একটা দোলনের অর্ধেক সম্পূর্ণ করবে, আবার এখান থেকে এই জায়গায় যাইতে আবার একটা দোলনের অর্ধেক সম্পূর্ণ করবে। তাহলে এখান থেকে এখানে আসতে অর্ধেক এবং এখান থেকে এই জায়গায় যাইতে আবার অর্ধেক। বুঝতেছি আমরা? এখান থেকে এখানে আসতে অর্ধেক দোলন, আবার এখান থেকে এই জায়গায় আসতে অর্ধেক দোলন, এভাবে একটা পূর্ণ দোলন হবে। তো একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যেই সরল দোলকের 2 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে। অর্থাৎ এখান থেকে অর্ধেক দোলন গিয়ে আবার বাকি অর্ধেক আসতে যদি 2 সেকেন্ড সময় লাগে তাইলে সেটাকে আমরা সেকেন্ড দোলক বলবো। অর্থাৎ সেকেন্ড দোলককে কেন সেকেন্ড দোলক বলে? কারণ সেকেন্ড দোলকের অর্ধ দোলন, একটা দোলনের অর্ধেক কমপ্লিট করতে 1 সেকেন্ড সময় লাগে, এই জন্য সেকেন্ড দোলকের দোলনকালকে 2 সেকেন্ড বলা হয়। অর্ধ দোলনের সময়টা সেকেন্ড দোলক মানে তার দোলনকাল কিন্তু 1 সেকেন্ড না, সেকেন্ড দোলক মানে হচ্ছে তার অর্ধ দোলনের সময় 1 সেকেন্ড, অর্থাৎ পূর্ণ দোলনের সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে এই টির ভ্যালুটা যখন এখানে বসাবো, টি হচ্ছে পূর্ণ দোলনের সময়, সেকেন্ড দোলক মানে অর্ধ দোলকের মানে 1 সেকেন্ড, তাহলে পূর্ণ দোলনের মান হচ্ছে 2 সেকেন্ড, পূর্ণ দোলনের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এবার এটা যদি ক্যালকুলেট করি আমরা, সরি এখান থেকে রুট তো চলে যাবে, 81কে আমরা রুট করে ফেলছি 9 পেয়েছি, আর 16কে রুট করে ফেলছি 4 পেয়েছি, তাহলে 2 ডিভাইডেড বাই 4, 2 আসবে, 2 দিয়ে 9কে কাটলে আমরা পাবো 4.5, এই তো হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং টাইম পিরিয়ড ইন মুন ইকুয়ালস 4.5 সেকেন্ড। অর্থাৎ চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের এত অনুপাত হলে, এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে 4.5 সেকেন্ড। আশা করি দেখতে পাইছো। এবার আমরা চলে যাবো আমাদের 15 নং কোয়েশ্চেনে। 15 নং কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, 15 নং কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি একই স্থানে কোনো একটি সরল দোলকের দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তার দোলনকাল কত হবে? একই স্থানে, অর্থাৎ একই স্থান মানে হচ্ছে গ্র্যাভিটি উভয় ক্ষেত্রে সেম আছে। প্রথমবার দৈর্ঘ্য বাড়ানোর আগে যা আছে, দ্বিতীয়বার দৈর্ঘ্য বাড়ানোর পরেও অভিকর্ষজ ত্বরণ তাই আছে। একই স্থান দিয়ে এই অভিকর্ষজ ত্বরণটা যে এক, সেই ব্যাপারটা মিন করা হয়। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে বলছে সরল দোলকের দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে প্রথম ক্ষেত্রে তার যে কার্যকরী দৈর্ঘ্য সেটাকে আমরা ধরলাম L1, আর দ্বিতীয় ক্ষেত্রে যে কার্যকরী দৈর্ঘ্য সেটাকে আমরা ধরবো L2। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে L2টা কত গুণ বৃদ্ধি করা হয়েছে? প্রথম ক্ষেত্রে 3 গুণ, অর্থাৎ 3L1 হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যকে ধরবো L1, আর দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যকে ধরবো L2। আর প্রশ্নে বলে দিয়েছেন দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য হয়ে গেছে 3L। এবার আমাদের এখানে একই স্থানে যেহেতু বলছে, তার মানে L1 এর সময় আমাদের গ্র্যাভিটি কাজ করতেছে G, আর L2 এর সময় গ্র্যাভিটি কাজ করতেছে G। তো L1 এর জন্য সময় যেটা হবে, পর্যায়কাল যেটা হবে সেটাকে বললাম T1, আর L2 এর জন্য পর্যায়কাল যেটা হবে সেটাকে বললাম আমরা T2। আমাদেরকে T2 সময়টা বের করতে বলছে। তাহলে আমাদের T2 সময়টা বের করতে বলছে, তো T2কে উপরে রাখবো। সবসময় মনে রাখবো যেই ভ্যালুটা বের করতে বলবে সেটাকে উপরে আর বাকিটা নিচে। তাহলে এখানে আসবে 2π√L1/G, আর এখানে আসবে L2/G, আর এখানে আসবে 2π√L1/G। সব ক্যান্সেল করলে G 2π, সব ক্যান্সেল করলে আমরা পাচ্ছি T2 সমান সমান √L2/L1 ইন্টু এ পাশে বাকি থাকবে T1। আচ্ছা, L2 ভ্যালু কত? L2 ভ্যালু পাওয়া গেছে 3L1, তাহলে আমরা লিখতে পারি √3L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T1। L1 ক্যান্সেল, এখানে পাওয়া গেছে √3 ইন্টু T1। তাহলে আমরা বলতে পারি আমাদের পর্যায়কাল √3 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রের পর্যায়কাল T1, দ্বিতীয় ক্ষেত্রের পর্যায়কাল T2, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের পর্যায়কালটা প্রথম ক্ষেত্রের পর্যায়কালের √3 গুণ বৃদ্ধি পাবে। পরের ক্ষেত্রে লক্ষ্য করি 16 নম্বর কোয়েশ্চেনটার দিকে। 16 নম্বর কোয়েশ্চেন এখানে বলা আছে যে
এ স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং বি স্থানে 80 সেন্টিমিটার। তার মানে এ স্থানেও এটা সেকেন্ড দোলক, বি স্থানেও এটা সেকেন্ড দোলক। এ স্থানেও পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, বি স্থানেও পর্যায়কাল 2 সেকেন্ড। দোলকটিকে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে তার ওজন কত বৃদ্ধি পাবে? তার মানে আমি তাকে যদি বি স্থান থেকে এ স্থানে নিয়ে আসি তাহলে আমার ওজন কত হবে সেটা এখন বের করে দেখাইতে হবে। ওজন কতটুকু বৃদ্ধি হবে বা কত হবে, ঘুরে ফিরে একই কথা। লক্ষ্য করি এটা কীভাবে করবো আমরা। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এ স্থানে পর্যায়কাল টি এ সমান সমান পাওয়া যাবে, এ স্থানে পর্যায়কাল টি এ সমান সমান পাওয়া যাবে 2π√L A ডিভাইডেড বাই জি। ওকে, আর বি স্থানে পাওয়া যাবে টিবি সমান সমান 2π√LB ডিভাইডেড বাই জি। এখন যেহেতু বলেছি এটা একটা সেকেন্ড দোলক এবং এ স্থানে সেকেন্ড দোলক, বি স্থানে সেকেন্ড দোলক কিনা এটা খুব ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা ধরে নিলাম এ স্থানে এটা সেকেন্ড দোলক, বি স্থানেও এটা সেকেন্ড দোলক। অর্থাৎ এ স্থানে এল এর মান, এ স্থানে কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার তখন এটা প্রতি একটা কম্পন সম্পন্ন করতেছে 2 সেকেন্ডে। বি স্থানেও এটার দৈর্ঘ্য যখন কার্যকরী 80 সেন্টিমিটার তখনও এটা প্রতি একটা দোলন সম্পন্ন করতেছে 2 সেকেন্ডে। তাহলে এখানে টি এ টিবি এই দুটো যদি পরস্পর সমান হয়, টি এ সমান সমান যদি টিবি হয়, এটা হচ্ছে নাম্বার 16। তো টি এ সমান সমান যদি টিবি হয় আমরা বলতে পারি 2π√LA ডিভাইডেড বাই জি সমান সমান 2π√LB ডিভাইডেড বাই জি। এখান থেকে ক্যান্সেল হচ্ছে 2π উভয় পাশে যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে এখানে পাবো LA ডিভাইডেড বাই জি সমান সমান, এটা হচ্ছে এই অবস্থানের জি এ, আর এখানে থাকবে LB ডিভাইডেড বাই জিবি। আচ্ছা, অবস্থান কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে এ অবস্থান আর এটা হচ্ছে মনে করে বি অবস্থান। তো এ অবস্থানে গ্র্যাভিটি যেটা সেটাকে বলবো গ্র্যাভিটি এ, বি অবস্থানের গ্র্যাভিটি যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটি বি। পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ একই থাকে না, আমরা জানি মেরু অঞ্চলে একরকম, বিষুব অঞ্চলে একরকম, এরকম আর কি। তো মনে করে এটা হচ্ছে মেরু, বিটা হচ্ছে বিষুব, এরকম ধরে নিতে পারো, সমস্যা নেই। তো এখানে আমাদেরকে এল এ আর এল বির একটা মান দিয়ে দিছে, তাহলে আমরা জি আর জিবির জন্য বলতে পারি জি বি ডিভাইডেড বাই জি এ সমান সমান এল বি ডিভাইডেড বাই এল এ। ওকে, তো এখন আমার বস্তুটাকে কোথা থেকে কোথায় আনছি এটা একটু বুঝতে হবে। আমি এ থেকে বিতে আনছি না বি থেকে এতে আনছি? আমি বি থেকে এতে আনছি। তো বি থেকে এতে আনলে এতে এখন গ্র্যাভিটি কত সেটা জানা লাগবে। এতে গ্র্যাভিটি জানতে হইলে আমি গ্র্যাভিটিটাকে উপরে, বি গ্র্যাভিটিটাকে নিচে নিয়ে যাব, তাহলে এল এ উপরে উঠে যাবে, এল বি নিচে নেমে আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গ্র্যাভিটি অফ এ সমান সমান আসবে এল এর ভ্যালু হচ্ছে 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই এল বির ভ্যালু হচ্ছে 80 সেন্টিমিটার ইন্টু জি বি। এখানে আমরা কাটাকাটি করলে উপরে পাবো আমরা 20 দিয়ে কাটাকাটি করি, 20 দিয়ে কাটাকাটি করলে উপরে পাবো 5 আর নিচে পাবো 4, তাহলে 5/4 ইন্টু জিবি। তো কতটুকু বৃদ্ধি পাইছে গ্র্যাভিটিতে? এটা কতটুকু বৃদ্ধি পাইছে এটাকে আর কীভাবে বলা যায়, 5/4কে কীভাবে বলা যায় একটু লক্ষ্য করো। 5/4কে চাইলে আমরা 1 + 1/4 বলতে পারি। দেখো লক্ষ্য করো, 1 + 1/4 মানে হচ্ছে 4, 4 + 1 সমান সমান 5/4। তাহলে 5/4 1 + 1/4 লিখতে পারি, আর এখানে হচ্ছে জিবি। তাহলে আমরা জি এ সমান সমান পেয়ে গেলাম, জি এ সমান সমান জিবি 1-এর সাথে গুণ হয়ে জিবি আসলো, প্লাস জিবি 1/4-এর সাথে গুণ হয়ে আসবে জিবি/4। অর্থাৎ লক্ষ্য করো এখানে আমার এ অবস্থানের অভিকর্ষজ ত্বরণ বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণের মানের সাথে আরও জিবি/4 যোগ করলে তারপরে পাওয়া যায়। অর্থাৎ জিবি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ যেটা সেটার সাথে জিবি/4 যোগ করলে তারপরে জি আসতেছে। এখন জিবি/4 মানে কি? জিবি/4 মানে হচ্ছে আমরা 1/4কে 1/4 যেখানে আছে সেটার পরিবর্তে 0.25 লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি জিবির জায়গায় জিবি, আর জিবি/4-এর জায়গায় লিখতে পারি 0.25 ইন্টু জিবি। অর্থাৎ আমার অভিকর্ষজ ত্বরণ এ অবস্থানেরটা বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণের আরও 0.25 গুণ বেড়ে যাবে। বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ যত, তার সাথে বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণের আরও 0.25 গুণরে যোগ করলে তারপরে আমরা এই অবস্থানের অভিকর্ষজ ত্বরণ পাবো। অর্থাৎ এই অবস্থানের অভিকর্ষজ ত্বরণ সমান সমান বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ প্লাস বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণের 0.25 গুণ। ওকে, মনে করি বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ 10, জাস্ট মনে করো বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ 10, তাহলে এই অবস্থানের অভিকর্ষজ ত্বরণ হবে 10 + 10 ইন্টু 0.25। 0.25 মানে কত? 2.5, তার মানে 10-এর সাথে 2.5 যোগ করলে পাবো 12.5। এই হচ্ছে আর কি ব্যাপার, বুঝতে পারছি? তো আমাদেরকে তো অ্যাকচুয়ালি অভিকর্ষজ ত্বরণ জিজ্ঞেস করেনি, আমাদেরকে জিজ্ঞেস করেছে ওজন কতটুকু বৃদ্ধি পাবে। এবার আমরা বলতে পারি বা জি এ সমান সমান জিবি প্লাস 0.25 ইন্টু জিবি। তাহলে এখান থেকে ওজনের জন্য আমরা বলতে পারি, ওজনের জন্য এই পাশে একটা এম গুণ করে দিলাম, এই পাশে একটা এম গুণ করে দিলাম,
এখানে একটা এম গুণ করে দিলাম, সব দিকে একটা করে এম গুণ করে দিলাম, ওই পাশে এম গুণ করে দিলাম, এই পাশে এম গুণ, এ পাশে এম গুণ। তাহলে এই পাশে এম গুণ করলে আমরা পাবো এ অবস্থানের অভিকর্ষজ ত্বরণ, এই পাশে এম গুণ করলে আমরা পাবো এ অবস্থানের ওজন প্লাস সমান সমান বি অবস্থানের ওজন প্লাস 0.25 ইন্টু বি অবস্থানের ওজন। তার মানে এ অবস্থানের ওজন হবে বি অবস্থানের ওজনের চেয়ে 0.25 গুণ বেশি, অর্থাৎ এই অবস্থানের অভিকর্ষজ ত্বরণ বি অবস্থানের অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা 0.25 গুণ বেশি। আশা করি ধরতে পারছি আমরা এটা। 17 নম্বরে যাই এবার। 17 নম্বরে কী বলেছে? 17 নম্বরে বলেছে কোনো একটি স্প্রিংয়ের এক প্রান্তে একটি বস্তু ঝুলালে এটি 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? একটু আগে উপরে আমরা করছি 17 নম্বরের মতো অনুরূপ, একটু আগে উপরে করছি। স্প্রিংয়ের এক প্রান্তে একটি বস্তু ঝুলালে এটি 20 সেন্টিমিটার প্রসারিত হয়। তো যে বস্তুটা ঝুলাইছি আবার মনে করাই দিই, এখানে যে বস্তুটা আমরা ঝুলাইছি সেই বস্তুটার ভর হচ্ছে এম। ওকে, এবার এমকে নিচের দিকে, এমকে ঝুলাইলে নিচের দিকে এমজি তৈরি হবে, আর উপরের দিকে তৈরি হবে রিস্টোরিং ফোর্স, বা স্প্রিংয়ের ভিতরে তৈরি হবে রিস্টোরিং ফোর্স এফআর। তো এফআর আর এমজি সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফআর ইকুয়ালস মাইনাস অফ এমজি। ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে পরস্পর এই জন্য এফআর এর জন্য একটা মাইনাস। আবার এফআর সমান সমান আমরা কী জানি? এফআর সমান সমান জানি মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস এমজি ইকুয়ালস মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আমরা কে এর জন্য বলতে পারি কে সমান সমান এমজি বাই এক্স। ঠিক আছে, তো এখান থেকে আমাদের জিজ্ঞেস করছে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে। তো টি সমান সমান আমরা জানি 2π√ওভার কে ডিভাইডেড বাই এম, সরি এম ডিভাইডেড বাই কে, এম ডিভাইডেড বাই কে। তাহলে এখান থেকে টি সমান সমান আসতেছে 2π√ওভার কে এর জায়গায় বসাই দিলাম এমজি বাই এক্স, এম ক্যান্সেল, এক্স একবার উপরে উঠে যাবে, টি সমান সমান 2π√ওভার এক্স ডিভাইডেড বাই জি, তাই তো? তাহলে 20 সেন্টিমিটার প্রসারিত করছি, এক্সের জায়গায় বসাই দিব 20 সেন্টিমিটার। আচ্ছা, 20 সেন্টিমিটারে মিটারে নিয়ে যাবো 0.2 মিটার, আর জি এর মান 9.8 বসাই দিলে আমাদের ক্যালকুলেশনে চলে আসবে 1.11 হার্টজ। সরি, টি তো এবার টিকে আবার ব্যস্তানুপাত করে ফেলবো, টির এখানে বলবো 1/t, এখানে ব্যস্তানুপাত করবো, এখানেও যে মানটা পাবো সেই মানকে আমরা 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে 1/t মানে হচ্ছে এফ, আর এখানে যে ক্যালকুলেশন আসবে সেটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 1.11 হার্টজ। আশা করি 17 বুঝতে পারছি। নেক্সট আমরা যাবো এবার 18 নম্বরে। এবার 18 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 18 নম্বরে দেখতে পাচ্ছি এখানে একটি জায়গায় অভিকর্ষজ ত্বরণ 9.8 ms/2, ওই স্থানে একটি সরল দোলক প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে, তার মানে এটা একটা সেকেন্ড দোলক। যেই দোলক 1 সেকেন্ডে অর্ধদোলন সম্পন্ন করবে সেটাই সেকেন্ড দোলক। ঠিক আছে, আচ্ছা। আর সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। অর্ধদোলন সম্পন্ন করতে যদি 1 সেকেন্ড লাগে, পূর্ণ দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড লাগবে। তার মানে যখনই সেকেন্ড দোলক শুনবো মনে করবো না যে পর্যায়কাল 1 সেকেন্ড, সেকেন্ড দোলক মানে হচ্ছে পর্যায়কাল 2 সেকেন্ড। তো আর কি বলছে? প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে, দোলকটির সুতার দৈর্ঘ্য এত হলে দোলকের পিণ্ডের ব্যাস নির্ণয় করো, দোলকের পিণ্ডের ব্যাস নির্ণয় করো। এটা খুব ইজি, আমরা জাস্ট চিন্তা করি এভাবে, এটা হচ্ছে আমাদের সরল দোলক, এই হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা আমরা বললাম এল, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা গোল বব আছে, ববের এই এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে ববের কার্যকরী দৈর্ঘ্য সুতার ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত এই পুরো দৈর্ঘ্যে আমরা বলবো কার্যকর দৈর্ঘ্য এল সমান সমান এল প্লাস আর। ওকে, তো আমাদের টি এর সূত্র আমরা জানি টি সমান সমান 2π আছে এখানে, 2π√ওভার এল ডিভাইডেড বাই জি। তো এখান থেকে আমরা এল এর মান বের করবো, এল এর জন্য ইকুয়েশন পাবো এল সমান সমান জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার, তাই তো? আবার এল সমান সমান আমরা কি জানি? এল সমান সমান জানি এল প্লাস আর সমান সমান জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার। তাহলে এখান থেকে ববের ব্যাসার্ধ আর সমান সমান আসবে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার মাইনাস এল। ওকে, এবার ক্যালকুলেট শুরু করো। জি এর মান 9.8 সেকেন্ড দোলক ছিল, এই জন্য পর্যায়কাল 2 সেকেন্ড, 2 এর উপরে স্কোয়ার 4, পাই এর মান 3.1416 স্কোয়ার মাইনাস এল। এল এর ভ্যালু বলছে এটাকে আমরা 0.99 মিটার, এল এর মান হচ্ছে 0.99 মিটার দৈর্ঘ্যের। তাহলে এবার পুরোটা ক্যালকুলেট করে ফেলি। কী জিজ্ঞেস করেছে? আমাদেরকে জিজ্ঞেস করেছে এখানে এর ব্যাস কত, দোলকপিণ্ডের ব্যাস নির্ণয় করে, যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে জিজ্ঞেস করেছে দোলকপিণ্ডের ব্যাস নির্ণয় করো। তাহলে এখন ব্যাস যদি নির্ণয় করতে চাই, এই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে ব্যাস সমান সমান এ আর কি 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 × 3.96 × 10⁻³ মিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে এটা যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই বাই 2, তাহলে আসবে 7.92 × 10⁻³
আমরা পাইয়ের পুরো ভ্যালুটা এখানে নিছি, এখানে 3.1416 দেখাইছি, কিন্তু ক্যালকুলেটারের পুরো পাইটা বসাইছি। তো পুরো পাইটা বসানোর কারণে 7.92 আসছে। যদি আমি এইটা বসাইতাম তাইলে প্রায় 8-এর কাছাকাছি আসতো। মানে ব্যাপারটা হইতে এরকম, 8 × 10⁻³ আমাদের বইয়ের অ্যান্সারটা হচ্ছে 8 × 10⁻³ সেকেন্ড। অ্যাকচুয়ালি বইতে দেওয়া আছে 0.008 সেকেন্ড, তাই তো? অ্যাকচুয়ালি বইতে দেওয়া আছে 0.008 সেকেন্ড। তো 0.008 সেকেন্ড মানে হচ্ছে 8 × 10⁻³ সেকেন্ড। ওকে, তাহলে 7.93 × 10⁻³ সেকেন্ড আমি বলতে পারি, সেকেন্ড না অ্যাকচুয়ালি মিটার, তাহলে ডায়ামিটার 7.92 × 10⁻³ মিটারকে আমি বলতে পারি 0.00792 মিটার। তো বইয়েরটা হচ্ছে 0.008, আমারটা হচ্ছে 0.0079। এই 9কে যদি আমি 7-এর পাশে নিয়ে আসি তাহলে ডি সমান হবে 0.008 মিটার। বুঝতে পারছি? এই হচ্ছে বইয়ের অ্যান্সার। কোনো তুমি যদি এখানেও তোমার অ্যান্সার কমপ্লিট করে রেখে দাও কোনো সমস্যা নেই, ফুল মার্ক পাওয়া যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আমরা যাবো 19 নম্বর ম্যাথে। 19 নম্বর ম্যাথে আমরা দেখতে পাচ্ছি, 19 নম্বর যে ম্যাথ, এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে 19 নম্বর ম্যাথে কী দেওয়া আছে। 19 নম্বর ম্যাথে এখানে বলা আছে কোনো স্থানে দুটি সরল দোলকের দলনকালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এটা কোনো ম্যাথই না, এটা তোমরা নিজেরাই পারবা, বাচ্চাদের ম্যাথ। তাহলে এখানে আমাদের বলে দিছে, আমরা দেখে ফেলি সাথে সাথে, এখানে বলে দিছে যে এদের দোলনকালের অনুপাত হচ্ছে 4:5, তার মানে T1:T2। T1:T2 মানে হচ্ছে T1/T2। তো T1/T2 বলে দিছে 4:5, এই যে এখানে বলে দিছে T1:T2 হচ্ছে 4:5, তাহলে 4:5 মানে হচ্ছে 4/5। ওকে, এবার এদের কার্যকর দৈর্ঘ্য অনুপাত বের করতে বলছে। এখন T1-এর জায়গায় আমি লিখতে পারি 2π√L/G1। কোনো স্থানে, তার মানে এটা একই জায়গায় আছে, কোনো স্থানে মানে একটা জায়গায় আছে, তার মানে জি দুই জায়গায় সেম, শুধুমাত্র যেহেতু পর্যায়কাল যেহেতু ডিফারেন্ট, এই জন্য তাদের কার্যকরী দৈর্ঘ্যটাকে ডিফারেন্ট হইতে হবে। জি যদি একই রকম থাকে সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ না করলে পর্যায়কাল চেঞ্জ হবে না। তো যেহেতু পর্যায়কালের এখানে আলাদা আলাদা মান দেখতে পাচ্ছি, T1-এর মান 4, T2-র মান 5, তো আলাদা আলাদা মান যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু এখানে L1 L2গুলো ডিফারেন্ট, এটা বুঝাই যায়। তাহলে উপরে আসতেছে √L1, নিচে আসতেছে √L2 সমান 4/5। এবার যদি আমরা উভয় পাশকে স্কোয়ার করে ফেলি তাহলে পাবো L1/L2 সমান 16/25। উভয় পাশে স্কোয়ার করে ফেলছে। তো জিজ্ঞেস করছে কি, এখানে জিজ্ঞেস করছে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ব্যাস পেয়ে গেছে, এদের কার্যকর দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 16/25। এদের কার্যকর দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 16/25। এই যে দেখা যাচ্ছে অ্যান্সার 16/25। বুঝতে পারছি? এটা কোনো ম্যাথই না, এটা এমসিকিউ টাইপের ম্যাথ। এমসিকিউ টাইপের ম্যাথ হইল, এমসিকিউর খুবই লোয়ার কোয়ালিটির ম্যাথ। 20 নম্বর, একটি সরল দোলক এর দৈর্ঘ্য অপরটি সরল দোলক বি এর দৈর্ঘ্যের 3 গুণ। দোলক বি এর দোলনকাল 2 সেকেন্ড হলে এর দোলনকাল কত? এই যে এটা হুবহু 10 নম্বরের মতো। তো 20 নম্বর ম্যাথটা আমি করলাম না, 20 নম্বর ম্যাথটা তোমাদের জন্য রেখে দিলাম। 20 নম্বর ম্যাথটা আশা করি তোমরা করতে পারবা। হুবহু 10-এর এ ও বি দুটি সরল দোলক, এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এখানে দেখো বলছে এর দৈর্ঘ্য অপরটি সরল দোলক বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। দোলক বি এর দোলনকাল 2 সেকেন্ড হলে এর দোলনকাল কত? এখানে সেম বি এর দোলনকাল 3 সেকেন্ড হলে এর দোলনকাল কত। তাহলে এখানে 3 সেকেন্ড বলছে, এখানে 2 সেকেন্ড বলছে, জাস্ট এতটুকুই তফাৎ, এছাড়া তেমন কোনো তফাৎ নাই। তো আশা করি এটা তোমরা করে ফেলতে পারবে 20। এবার আমরা যাচ্ছি 21 নম্বরে, ডু ইট ইউরসেলফ। এবার 21 নম্বরে কী বলেছে? 21 নম্বরে বলছে একটি সরল দোলক জি সমান সমান এত স্থানে 3/4 সেকেন্ডে একটি টিক শব্দ করে বা একটি অর্ধদোলন সম্পূর্ণ করে, বা অর্ধগোলনকাল বলছে। অর্ধদোলনকাল হচ্ছে 3/4 সেকেন্ড, মানে 3/4 সেকেন্ড মানে একটা টিক করে, মানে একবার এদিকে গেলে একটা টিক, আবার এদিকে গেলে একটা টিক, একবার অর্ধেক কমপ্লিট করলে একটা টিক, আবার অর্ধেক কমপ্লিট করলে একটা টিক, টিক 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 এরকম করতেছে। তো এটা যখন একটা টিক শব্দ করে তখন একটা টিক শব্দ করতে 3/4 সেকেন্ড লাগে, মানে 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগে। এটা তাহলে সেকেন্ড দোলক না। তো গোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, খুবই ইজি। তো টি সমান 2π√L/G। তো আমার কার্যকর দৈর্ঘ্য মান জানানো লাগবে, তাই তো? কার্যকর দৈর্ঘ্যের মান জানা লাগবে, তাহলে কার্যকর, আচ্ছা, অর্ধদোলনে যদি 3/4 সেকেন্ড লাগে, পূর্ণ দোলনে কত সময় লাগবে? পূর্ণ দোলনে ডাবল টাইম লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখান থেকে সাম্যাবস্থান ক্রস করে এই জায়গায় আসতে তার সময় লাগতেছে টি সমান 3/4 সেকেন্ড। তাহলে এই জায়গায় আসতে যদি 3/4 সেকেন্ড লাগে, আবার এই জায়গায় আসতে কত সময় লাগবে? আবার এই জায়গায় আসতে যে সময় লাগবে সেটাকে পর্যায়কাল বলবো, পর্যায়কাল হবে এই সময়ের দ্বিগুণ। তার মানে আমাদের পর্যায়কাল হচ্ছে 6/4 সেকেন্ড। ওকে, 2 × 3/4 সমান 6/4। এক কাজ ডাবল করলাম, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে এল এর মান বের করতে হবে। আমরা এল এর জন্য বলতে পারি এল সমান হচ্ছে কী হবে? এল সমান উপাশে স্কোয়ার করতে হবে, তাহলে আসবে GT² / 4π²। এবার ক্যালকুলেটর
ফ্যাক্টরে মানগুলো বসাই তো জি এর মান 9.8 ইন্টু টি এর জায়গায় বসাবো 6/4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু পাই স্কোয়ার। পুরোটা ক্যালকুলেটারে বসাও, অ্যান্সার চলে আসবে। ফ্র্যাকশন স্কোয়ার 4 ইন্টু শিফট 5 স্কোয়ার আছে এলিমেন্ট স্কোয়ার, কত আসছে অ্যান্সার? 0.5585, 0.5585। তাহলে কার্যকর দৈর্ঘ্য এটার ভ্যালু, কার্যকর দৈর্ঘ্য এর সমান 0.5585 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মিলাই দেখি, এই হচ্ছে 5585, 0.5585 মিটার। ওকে, তো আজকে 21 নাম্বার পর্যন্ত রাখি। আমাদের এখানে আর 51 পর্যন্ত ম্যাথ আছে, আমরা এটার পার্ট 2-তে বাকি 30টা ম্যাথ নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই রাখি, দেখা হবে পরের লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।